কোনো প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করা এবং কিছুদিনের মধ্যে বিভিন্ন কারণ দেখিয়ে ডিভোর্সের নামে একটা মোটা অঙ্কের খরপোশ এবং এককালীন কিছু টাকা আদায় করে নেওয়াটা এক শ্রেণীর মহিলার মনে হচ্ছে একটা নেশা বা পেশায় পরিণত হয়েছে। হ্যাঁ, ঠিকই বলছি আমি। সম্প্রতি আপনারা সবাই হয়তো শুনেছেন, তোলপাড় হচ্ছে সারা দেশ। অতুল সুভাষ, বিহারের একজন আইটি কর্মী, তার স্ত্রী তার কাছে ৩ কোটি টাকা খরপোশ এবং মাস গেলে ৮০,০০০ টাকা তার ভরণ পোষণ যেটা আছে সেইটা দাবি করে এবং তার সন্তানের সাথেও দেখা করবার জন্য ৩০ লক্ষ টাকা চায় এবং আত্মহত্যার প্ররোচনা দেয়। এবং শেষে সেই অতুল সুভাষ নিজে সুইসাইড করতে বাধ্য হয়। ১২০ বার মামলা হয়, হেয়ারিং হয়, তারপরে সে সুইসাইড করে এবং একটি নোট এবং ভিডিও ১.৫ ঘন্টার একটা ভিডিও সোশ্যাল সাইটে প্রকাশ করেছে সুইসাইড করার আগে, জানিয়ে এখন তোলপাড় সুপ্রিম কোর্টও এই বিষয়ে কিন্তু একটু নড়ে চড়ে বসেছে। এই বিষয়টা নিয়ে সমাজের একটা খুব ভালো একটা আইন কি করে খারাপ অস্ত্রে পরিণত হচ্ছে সেটা নিয়ে আজকে কয়েকটি কথা বলবো। আপনারা অবশ্যই আপনাদের মতামত অভিজ্ঞতা জানাবেন। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলি। আপনাদের অগাধ রেসপন্স, আমি অগাধ ভালোবাসা আমার প্রাপ্যর থেকে অনেক বেশি আপনাদের কাছ থেকে পাচ্ছি। এর জন্য আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের। আজকে যে বিষয়টা তুলে ধরেছি, আমাদের ভারতের যে দণ্ডবিধি বা আইন আছে, পেনাল কোড এখন যেটা বিএনএস হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা, সেখানে নির্দিষ্ট কতগুলো নিয়মের মধ্যে একটি পারিবারিক হিংসা এই বিষয়ে 498 যেটা আগের আইন ছিল, তার সাথে সাথে বিবাহ বিচ্ছেদ। সেখানে বিবাহ বিচ্ছেদ হলে যে স্ত্রী অর্থাৎ মহিলাটি থাকবেন, তার এবং তার সাথে যদি তার সন্তান থাকে, তার ভরণ পোষণ দেখাশোনা বাকি জীবনটা সুস্থভাবে যাতে সে কাটাতে পারে, তার জন্য সেই পুরুষটির তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হয় বিবাহ বিচ্ছেদ হলে, এবং এটি একটি সঠিক আইন, সুস্থ আইন। কিন্তু কিছুদিন ধরেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি আমরা সবাই, আপনারাও নিশ্চয় অবগত আছেন, যে এই আইনটির খুব মিস ইউজ হচ্ছে। এক শ্রেণীর মহিলারা এই আইনটাকে, এই সুরক্ষা কবচটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অর্থাৎ আমার যেটা ঢাল ছিল সেটাকেই আমি অস্ত্র হিসেবে ব্যবহার করছি অন্যকে আঘাত করবার জন্য। যেখানে বেশিরভাগ মহিলারাই এখনো নিপীড়িত, লাঞ্ছিত, পারিবারিক হিংসার শিকার হচ্ছে, তারা এই সুযোগটা পাচ্ছে না অতটা। কিন্তু এক শ্রেণীর এরা কিন্তু উচ্চবিত্ত বা উচ্চ ক্ষমতা পিপাসু, অর্থ পিপাসু কিছু মহিলারা এই আইনটাকে কাজে লাগিয়ে কিছু পুরুষের জীবন, তাদের সংসার ধ্বংস করে দিচ্ছে। তার প্রকৃষ্ট উদাহরণ অতুল সুভাষ। ঘটনাটা আগে সংক্ষেপে আমি একবার বলি কি হয়েছে। অতুল সুভাষ কেন আত্মহত্যা করেছে? আত্মহত্যা করবার আগে তিনি একটি প্রায় 1 ঘন্টা 20 মিনিটের ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করে গেছেন এবং একটা বড় সুইসাইড নোট লিখে গেছেন। কে এই অতুল সুভাষ? বিহারের একজন 34 বছর বয়সী আইটি কর্মী, যিনি ব্যাঙ্গালোরে চাকরি করতেন। তার সাথে বিয়ে হয় উত্তরপ্রদেশের একজন মহিলা নিকিতা নামে এক মহিলার সাথে। বিয়ের কিছুদিন পরে 2021-22 নাগাদ সম্ভবত বিয়েটা হয়। তার কিছুদিন পরেই তাদের পারিবারিক কোনো ছোটখাটো কোনো অশান্তি, টাকা পয়সা নিয়ে বা কিছু হওয়ার পরে সে ব্যাঙ্গালোরেতেই থাকতো তারা। সেই নিকিতা, তাদের একটা সন্তানও হয়, সে সন্তানকে নিয়ে চলে আসে তার বাপের বাড়ি উত্তরপ্রদেশে। পরবর্তীতে সে আর ফিরে না যেয়ে এই অতুল সুভাষের নামে মামলা করে খরপোশে, ডিভোর্সে। এখানেই কিন্তু থেমে থাকেনি বিষয়টা। তার আগে আর একটা কথা বলি, এই যে মাঝখানে 2-3 বছর যখন তারা সংসার করেছে, তখন এই নিকিতার পরিবারকে অতুল প্রচুরভাবে আর্থিক সাহায্য করেছে, তাদের ব্যবসা, এটা সেটা এগুলোর জন্য, এবং দিন দিন সেই ডিমান্ডটা বাড়তেই থাকে। এবং একটা সময় একটা লিমিটেশন আছে সেই পুরুষ মানুষটির। পুরুষ মানেই তার পক্ষে কথা বলা যাবে না, এটা তো কথা নয়। আমরা মহিলাদের যতই সম্মান করি, অবশ্যই করবো, কিন্তু পুরুষের পক্ষেও কথা বলা যাবে না, এটা হতে পারে না। সেই মানুষটি একসময় মানে আপসেট হয়ে পড়ে, হতাশ হয়ে পড়ে বা ধৈর্যের বাঁধ ভাঙে, সমস্ত অর্থটাই প্রায় তার মানে স্ত্রী এবং শ্বশুর বাড়িতেই প্রায় চলে যায়। সে তাতেও কিন্তু দিচ্ছিল টাকাটা। এবার একটা সময় কি হলো, এই অতুল সুভাষের উপরে প্রচুর প্রেসার দিতে লাগলো তার শ্বশুর বাড়ির, তার স্ত্রী, শাশুড়ি এবং তার শ্যালক, স্ত্রীর যে ভাই আছে, দাদা। তখন মিথ্যে মামলা করা হয় অতুলের নামে। কোথায়? ব্যাঙ্গালোরে কিন্তু তারা থাকতো। মামলাটা হলো উত্তরপ্রদেশের জৌনপুর নামক একটি জায়গায়, এবং সেখানে পারিবারিক হিংসা, তাকে অত্যাচার করা হয়েছে, এই সমস্ত নানান মামলায় তাকে জর্জরিত করা হয় এবং তখন ডিভোর্স চায়। ডিভোর্সের শর্ত কি? এই তার স্ত্রী ডিভোর্সে তার কাছে এককালীন 3 কোটি টাকা দাবি করে এবং
ছেলের ভরণ পোষণের জন্য মাস গেলে 40,000 টাকা, তাতে রাজি হয়ে যায়। 40,000 টাকা ছেলের ভরণ পোষণের জন্য অতুল দিচ্ছিল। তার কিছুদিন পরে বলল 40,000 হচ্ছে না, আমার মাস গেলে 80,000 টাকা দিতে হবে। অতুল বেতন পান মাত্র 85,000 টাকা। 80,000 টাকা সে যদি দিয়ে দেয়, সে কিভাবে চলবে একবার ভাবুন। এবং এককালীন 3 কোটি টাকা লাগবে। এবং এই মামলাটি জৌনপুর আদালতে সব মিলে 120 বার হেয়ারিং হয়। ভাবুন, ব্যাঙ্গালোর থেকে অতুলকে 40 বার 2000 কিলোমিটার দূরে জৌনপুর কোর্টে হাজিরা হতে হয়। 40 বার। অতুল বারবার রিকোয়েস্ট করে জজকে, আমি 80,000 টাকা দিই, তোর 3 কোটি টাকা আমার দেওয়ার সামর্থ্য নেই। কিন্তু আইনের কি পরিহাস, জজ সাহেব তার কথা কিন্তু শোনে না এবং সে একটা সময় হতাশ হয়ে শেষমেশ কিন্তু সে সুইসাইড করে। এবং সুইসাইড করার আগের একটি ঘটনা আছে। লাস্ট বার যখন কোর্টে যায়, তখন এনসিআর এর রিপোর্ট দেখায় অতুল যে আমাদের দেশে এইভাবে পুরুষদের উপর অত্যাচার, অনেক পুরুষ আত্মহত্যা করছে। তখন তার স্ত্রী ভরা কোর্টে, একবার ভাবুন, কোর্টে সবার সামনে বলে যে তুমি কেন মরনি। জজ সাহেব সেটা শুনে হাসে। অতুলের বয়ান অনুযায়ী মরার আগে যে জবানবন্দি দিয়ে গেছে সেখানে অতুল এই কথা বলেছেন। ভাবুন একবার। এবং অতুলের একটা ইচ্ছা প্রকাশ করে, আমি আমার সন্তানের সাথে একবার দেখা করতে চাই। ছেলেটাকে তো মায়া থাকে, বলে ছেলের সাথে দেখা করতে হলে 30 লক্ষ টাকা লাগবে। ভাবুন, নিজের সন্তানের সাথে দেখা করতে গেলে 30 লক্ষ টাকা লাগবে। এবং তার শাশুড়িও তাকে অনেক বাজে কথা বলেছে, আমি তো ভেবেছিলাম তুমি সুইসাইড করেছো এতদিন, এখনো সুইসাইড করোনি। এই রকম ভাবে চলতে চলতে তার সমস্ত ধৈর্য সীমা ছাড়িয়ে যে অতুল শেষে কি করেন, একটা 24 পাতার সুইসাইড নোট লেখেন এবং 1 ঘন্টা 20 মিনিটের একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় সেটা পাবলিশ করে তারপরে সে নিজে সুইসাইড করে। এবং সেই ভিডিওটা যদি আপনারা দেখেন, আমি এখানে দিতে পারতাম কিন্তু সেটা দেখা যাচ্ছে না সমস্ত। এবং তার স্ত্রীর যে ভাই বা দাদা আছে, তার শাশুড়ি, এবং তিনি একদম ডিরেক্ট বিচার ব্যবস্থার উপর আঙ্গুল তুলেছেন এবং ওই নির্দিষ্ট পার্টিকুলার জাজের কথা বলেছেন, ওই জজের সম্পত্তি বিষয় আশয়গুলোও তদন্ত করে দেখা হোক এবারে। এবং তার শেষ ইচ্ছা যে আমার এই মৃতদেহ যাতে আমার স্ত্রী, সন্তানের কথা বলেননি, স্ত্রী, শাশুড়ি বা যে শ্যালক আছে তারা যাতে দেখতে না আসে। এটা নিয়ে সারা ভারতবর্ষ এখন হচ্ছে সুপ্রিম কোর্ট এটা নিয়ে শুনিয়েছে যে হ্যাঁ, আসলেই আমাদের যে 398 ধারা আছে এটা এখন অপপ্রয়োগ বেশি হচ্ছে, মিস ইউজ হচ্ছে। পার্লামেন্টেও এটা নিয়ে কথা হয়েছে। এক অতুল সুভাষ ভারতবাসীকে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে একটা অস্ত্র, ঢাল কি করে অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। একা অতুল সুভাষ নয়, একটা শ্রেণীর মহিলারা এই বিয়েটাকে এখন একটা ব্যবসার ফাঁদে নিয়েছে। তারা মেট্রোমনি সাইটগুলোতে যে খুব ধনী, অভিজাত বা পয়সাওয়ালা ছেলেদের কি করছে, ফাঁসিয়ে হোক, যেভাবে হোক, আগের বিয়ের কথা গোপন করে হোক, বিয়ে করছে। কিছুদিন পরেই তারা কি ডিভোর্স চাইছে এবং একটা মোটা টাকা দাবি করছে, 2 কোটি, 3 কোটি, 5 কোটি টাকা। এবং সামাজিক ভয়ে এবং না হলে যে মিথ্যে মামলা 498 এমন একটা কেস, কেউ যদি কোনো পুরুষের নামে দেয়, কোনো তদন্ত ছাড়াই তাকে পুলিশ অ্যারেস্ট করছে এবং নন বেলেবল আটকে রাখছে। এই হ্যারাসমেন্টের ভয়ে অনেক পুরুষ মানুষ কি করছে, বাধ্য হচ্ছে সেই টাকা দিয়ে দিতে, নয়তো অতুলের মতন সুইসাইড করতে। একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। আমি ভারতবর্ষের বেশিরভাগ মহিলারাই কিন্তু এরকম করেন না, 1 থেকে 2% হবে বা তারও কম, তারাই একমাত্র এটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অথচ যে সমস্ত মহিলারা পারিবারিক হিংসার শিকার হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তারা কিন্তু এই আইনটাকে সুযোগ পাচ্ছে না। অর্থাৎ আইনের যে ইমপ্লিমেন্টেশন, যেটা প্রয়োগ, সেটা ঠিকঠাক হচ্ছে না এবং বিচার ব্যবস্থার দিকেও কিন্তু সমাজের একাংশ আঙ্গুল তুলছে এবং আঙ্গুল উঠবেই। যাই হোক, শেষমেশ অতুলের স্ত্রী, শাশুড়ি, শ্যালক গ্রেপ্তার হয়েছে। কিন্তু এটা আমার মনে হয় খুব নগণ্য। এইরকম হিংসা কিন্তু হাজার হাজার ঘটছে। আমাদের সমাজ পুরুষদের অধিকার নিয়ে কথা বলাটা খুব অপরাধ, কিন্তু এটা আমার মনে হয় সমাজের ভেবে দেখার সময় এসেছে। প্রচুর আপনার আশেপাশে, আমার আশেপাশে এরকম প্রচুর অতুল আছে যারা এই উল্টো পারিবারিক হিংসার, এই 498 বা এই যে ডিভোর্স নামক যে একটা খরপোশ নামক একটা ভালো জিনিসকে যারা ইনকামের রাস্তা হিসেবে ব্যবহার করছে, কিছু মহিলা, খুব মুষ্টিমেয় মহিলা, এবং তারা বেছে বেছে কি করছে, ধনী। এই যে আরো একটা কেস সামনে এসছে, বিহারের আরো একজন যে অলোক মিত্তাল, তার স্ত্রী মানসী
আগরওয়াল, তিনি নিজে দুজনাই ইঞ্জিনিয়ার, দুজনাই পয়সা, অথচ তিনি বিয়ের 5 বছরের মধ্যে 1 কোটি টাকা ক্ষতিপূরণ, একটি বাড়ি, মাসে 1.5 লাখ টাকা করে খরপোশ দাবি করে মামলা করেছে। ভাবুন তো, মাসে 1.5 লাখ টাকা খরপোশ, 3 কোটি টাকা এবং একটা বড় বাড়ি তাকে দিতে হবে পয়সা এমনি এমনি। এটা তো একটা ভালো ব্যবসা হয়ে গেছে। তাহলে তাই যদি হয়, তাহলে তো যে কোনো মহিলা কাউকে ফাঁসিয়ে 2 দিন পরে বলবে আমাকে ডিভোর্স দাও, আমাকে এত টাকা দিতে হবে, এটা ভালো আয়ের সোর্স হয়ে যাবে। সুপ্রিম কোর্টও কিন্তু নড়ে চড়ে বসে সুপ্রিম কোর্টও বলেছে যে না, বেশ কটা ভার্ডিক আমি দেখছিলাম, রায় দিয়েছে সুপ্রিম কোর্ট বা শুনানিতে তাদের পর্যবেক্ষণ, যে কখনোই তার সমান তার সম্পত্তির অধিকার কোনো স্ত্রী, প্রাক্তন স্ত্রী দাবি করতে পারে না। কারণ সুপ্রিম কোর্ট কিন্তু এইবার বুঝছে যে জল মাথার উপরে, নাকের উপরে কিন্তু এবার বইছে। দেশের আইন মানুষের জন্য, আইনের জন্য মানুষ নয়, ভাবতেই হবে কোর্টকে। নিশ্চয়ই তার স্ত্রীর ভরণ পোষণ, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিশ্চয়ই একটা পুরুষ মানুষকে নিতেই হবে, কিন্তু তার মানে এই নয় তার সমস্ত কিছু তাকে দিয়ে দিতে হবে। যে মানুষটা মাসে 80,000 টাকা ইনকাম করে, সে 3 কোটি টাকা কোথা থেকে দেবে? এটা হয় কখনো? ভেবে দেখার সময় এসেছে। এটা যদি হয় তাহলে তো খুব ভালো। এবং আরো একটা, অতুলের সেই সাক্ষাৎকারটা দেখছি, মানে শেষের বয়ানটা দেখছিলাম, সেখানে বলছে তার স্ত্রীকে চাকরি করার জন্য অনেক চেষ্টা করেছে। তিনি বলছেন আমার পড়াশোনা হবে না, আমার দ্বারা আমি পারবো না। অনেক জায়গায় ইন্টারভিউ দিতে নিয়ে গেছে, নিজের কোম্পানিতে নিয়ে গেছে, যোগ্যতা নেই সে মেয়েটির, অথচ তার চাহিদা দেখুন 3 কোটি টাকা। একটা শ্রেণীর কিছু মহিলা এইভাবে করে একটা ইনকামের একটা রাস্তা খুলে নিয়েছে, যে কোনো ধনী, যে কোনো একটা পুরুষ, সফল পুরুষ মানুষকে আমি পাকড়াবো, তারপরে 2 দিন সংসারের নামে একটা নাটক করব, তারপরে কি করব, তার কাছ থেকে খরপোশ আদায় করব। একটা পেপারে সেদিন দেখছিলাম, 1 না 2 বছরের মধ্যে 3 বছরের মধ্যে 3টে না 2টো ডিভোর্স করেছে এবং বেশ কয়েক কোটি টাকা একটি মহিলা আত্মসাৎ করেছে, পুলিশের জালে ধরা পড়েছে। মানে এটা একটা ব্যবসার পর্যায়ে চলে গেছে। এখানটা বোধহয় হ্রাস টানার প্রয়োজন, না হলে এই আইনটা সঠিক জায়গায় প্রয়োগ হচ্ছে না। যেটা ছিল নারীদের সুরক্ষা, সেটা হয়ে গেছে এখন অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয় কিন্তু বারবার বলছি, অনেক ক্ষেত্রেই পুরুষদের একটা শোষণের যন্ত্র হয়ে যাচ্ছে। এইভাবে করে একটা সঠিক সিস্টেম চলতে পারে না। আপনার আমার আশেপাশে যদি আমরা দেখি, এরকম অজস্র দেখব, অনেক মহিলারাই কিন্তু এখন এই দেখে দেখে ছোঁয়াচে রোগ হচ্ছে না, একটা কি যেন তেন প্রকারানো একটা বিয়ে, একটা বড়লোক ছেলে, একটা সফল ছেলে, আমি বড়লোক কথাটা উইথড্র করছি, ভুল এটা, একটা সফল পুরুষকে বিয়ে করছে, তারপরে তাকে ওই একটাই ভয়, আমি তাহলে কিন্তু 498 কেস করবো, তোমাকে জেল খাটাবো, এই ভয়টার দেখিয়ে তাকে কিন্তু ডিভোর্স আদায় করছে, তার কাছ থেকে মোটা খরপোশ নিচ্ছে, এবং তার সাথে সাথে এককালীন একটা প্রচুর টাকা নিয়ে সে পুরুষ মানুষটা অনেক ক্ষেত্রে সামাজিক হেনস্থার শিকার হচ্ছে, মানসিকভাবে যন্ত্রণায় ভুগছে, আর সামাজিক সম্মানের খাতিরে তাকে এগুলো মেনে নিতে হচ্ছে, না হলে তাকে অতুল সুভাষের মতন আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে। এবার আপনারা অনেকেই ভাবতে পারেন, আপনি কি তাহলে নারী বিদ্বেষী? খবরদার না। এই মৃত অতুলের মা, তিনি তো একজন নারী। অতুলও তো কারো সন্তান ছিলেন, তারও তো বোন আছে, তারও তো নারী। আবার এই যে অতুলের স্ত্রী, তিনিও তো নারী, তার শাশুড়ি তিনিও একটা নারী। তাহলে নারীবাদী মানে তো শুধুমাত্র একদিক দেখলে হবে না, 2 দিকই দেখতে হবে। আমার কি দোষ ছিল সে অতুলের মায়ের? তার এই সন্তানকে হারাতে হলো 2জন জাস্ট লোভী মহিলার জন্য। এদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তির আওতায় আনা দরকার। যে বা যারা মিথ্যে এই ধরনের ব্লেম আনছে, কঠোর হওয়া উচিত। পুলিশ প্রশাসন, আমাদের বিচার ব্যবস্থাকেও, আমাদের ভারতবর্ষের গর্বের বিচার ব্যবস্থার গায়ে এইরকম কালি চাটাচ্ছে কারা, সেটাও দেখার বোধহয় সময়। কারণ নারীদের ক্ষমতায়ন দরকার, নারীর সমান অধিকার দরকার। এবং আমি ব্যক্তিগতভাবে, এই প্রশ্নটা অনেকে করবেন তাই আগাম বলছি, ব্যক্তিগতভাবে আমি একজন মানে সংসার জীবনে খুব সুখী দাম্পত্য জীবনে আমি বিলং করছি, কিন্তু এই বিষয়টা চারদিকে যা ঘটছে সেটা দেখে সত্যি মুখ বুজে থাকাটা খুব কষ্টকর। আপনাদের কি মনে হয়, এই 498 ধারাটা কি মিসইউজ হচ্ছে না? খরপোশের নামে কিছু মানুষ, মুষ্টিমেয় কিছু মহিলাকে, সমাজকে কলুষিত করছে না? এটা নিয়ে কি ভাবনা চিন্তার সময় আসেনি আমাদের আইন ব্যবস্থাকে, বিচার ব্যবস্থাকে, এগুলো? এবং এই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথাগুলো ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন। এর পরের দিন আমি এই 498 পারিবারিক হিংসা নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।